প্রেজেন্ট পারফেক্ট টেন্স, what do you know or what do you mean by present perfect tense? পারফেক্ট মানে কি বলতো? পারফেক্ট পারফেক্ট মানে তো যথার্থ, নিখুঁত। যথার্থ। তার মানে কোন একটা কাজ পারফেক্টলি হয়ে গিয়েছে, কোন একটা কাজ পারফেক্টলি হয়েছে মানে কাজটা শেষ হয়ে হয়েছে, গিয়েছে। কাজটা এখন আর বাকি নাই, এটা শেষ হয়ে গিয়েছে, এরকম কোন কাজ। কিন্তু এমন না যে অনেক আগে শেষ হয়েছে, অনেক আগে শেষ হতে সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে রিসেন্টলি কোন একটা কাজ আমি সম্পূর্ণভাবে শেষ করেছি এবং এটা পরিপূর্ণভাবে শেষ করেছি, কিন্তু এই কাজটার ইফেক্ট, ফলাফল এখন আমি বহন করছি। যেমন আমি যদি বলি আমি এইমাত্র সকালে নাস্তা খেয়েছি, তো কাজটা আমার শেষ, কিন্তু নাস্তার যে ইফেক্ট, তার যে একটা শক্তি, এনার্জি, সেটা আমি এখনো ভোগ করছি। এরকম অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো হয়, যে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফল কিছুটা এখনো রয়েছে, মানে সেটা খুব বেশি আগে শেষ হয় নাই, অল্প কিছুক্ষণ আগে বা অল্প কিছু সময় আগে শেষ হয়েছে। এতটুকু হলো প্রাথমিক কথা, যে কোন কাজগুলো আমি প্রেজেন্ট পারফেক্ট করব। যেমন আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি, তোমার চিঠি কি তোমার হাতে চলে আসছে, বাট এমন না যে চিঠিটা আমি পড়ে ফেলছি, এরকম না, হয়তো আমি পড়ি নাই, এরকম হতে পারে। তো এই ধরনের অর্থ প্রকাশের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আর প্রেজেন্ট পারফেক্টে যখন কোনো বাক্য তৈরি করতে চাই, সেই বাক্যগুলো তৈরি করার জন্য আমাদের যথারীতি আমরা জানি যে সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট এবং সর্বশেষ যে অংশটা অবজেক্ট, এটা তো থাকেই। পরিবর্তন হয় শুধু দুটি জায়গায়, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব। প্রত্যেকটা টেন্সে এই দুটো জায়গায় পরিবর্তন হবে। আমরা একবারে শেষ ক্লাসে দেখবো যে জাস্ট এই কয়েকটা মানে প্রত্যেকটা টেন্সের সাহায্যকারী ভার্ব গুলো কোনটা আর মূল ভার্বের কোন ফর্মটা বসে, এতটুকু যদি কেউ মনে রাখতে পারে তার জন্য টেন্স মনে রাখাটা একবারে সহজ কাজ। এটা খুব কঠিন কিছু না, জাস্ট মনে রাখতে হবে যে আমাদের কোন টেন্সের সাহায্যকারী ভার্ব কোনটা আর ভার্বের কোন ফর্ম বসে, কারণ এই তিনটা অংশ একই রকম থাকে সব টেন্সে, সবগুলো বাক্যে, সাবজেক্ট, অবজেক্ট আর এক্সটেনশন বা বাকি অংশ। তো পরিবর্তনটা হয় এই দুইটা জায়গায়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর একটা হচ্ছে ভার্বের ফর্ম গুলা, এখানে পরিবর্তনটা আসছে। তো আমরা এবার একটু মনে রাখি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্য তৈরি করতে চাইলে বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, আর মূল ভার্ব যেটা থাকবে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে আমি কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো। এ বিষয়ে আমার ধারণা কতটুকু, বলো তোমার ধারণা কতটুকু আছে? স্যার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে স্যার হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাভ। এখন আই কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার আই স্যার সিঙ্গুলার। তাহলে আয়ের সাথে তো হ্যাজ বসার কথা ছিল, তুমি যেটা বলেছো সেই জি অর্থে স্যার। কিন্তু আয়ের সাথে হ্যাজ বসার কথা, কিন্তু আয়ের সাথে হ্যাজ বসবে না, আয়ের সাথে বসবে হ্যাভ। এখন বলো ইউ কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার ইউ, তুমি। স্যার ইউ তো স্যার তুমি হিসেবে বসে, ইউ আবার তোমাদের হিসেবে বসে, তাহলে স্যার কারণ আমরা গত এটা ক্লাসে ইউ তো পড়েছি স্যার। ইউ, আমরা পার্সন পড়েছিলাম, পার্সন পড়ার সময় পড়েছি এরকম যে ইউ সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে। ইউ হলো হ্যাঁ সেকেন্ড পার্সন, এটা সিঙ্গুলার হয় আবার প্লুরালও হয়। আচ্ছা এখন বলো, তাহলে ইউ যদি সিঙ্গুলার হয় তখন আমি তার সাথে কি বসাবো, হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? স্যার ইউ হ্যাভ। ইউ, হ্যাভ। হ্যাঁ, কিন্তু কেন, কারণ কি? তুমি তো প্রথমে বলেছো যে যেহেতু এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাজ বসার কথা। স্যার আচ্ছা, এইটা স্যার একটু ব্যতিক্রম। আচ্ছা ব্যতিক্রম ব্যাপারটা বলে দেই। থার্ড পার্সন সিঙ্গুলার যারা, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার যারা, পার্সন কোনটা হইতে হবে, থার্ড পার্সন হইতে হবে। আমরা গতকাল পড়েছি পার্সন তিন প্রকার, পার্সন তিন প্রকারের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আছে। এখন হ্যাজ হ্যাঁ বসবে শুধুমাত্র থার্ড পার্সন এবং সিঙ্গুলার যারা তাদের সাথে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার। হ্যাজ বসানোর জন্য আমাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে আমি যদি কোনো বাক্যে হ্যাজ বসাইতে চাই, সেক্ষেত্রে বাক্যটা মানে ওই সাবজেক্টটা থার্ড পার্সন হইতে হবে এবং সিঙ্গুলার হইতে হবে। এখন আই যেহেতু ফার্স্ট পার্সন, সে তার থার্ড পার্সন না, তো সেক্ষেত্রে আমরা এর সাথে হ্যাজ বসাবো না, বসাবো হ্যাভ। ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এটার সাথেও আমরা বসাবো হ্যাভ।
উই ফার্স্ট পার্সন, তাহলে সেটার সাথে আমরা বসাবো হ্যাভ। এখন বলো থার্ড পার্সন প্লুরালের সাথে কি বলবো? আমরা তো ওখানে পেয়েছি শুধুমাত্র আর থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে থার্ড পার্সন প্লুরালের সাথে কি বলবে? আমি আর অন্যজনে, আমি আর আমরার বাইরে, আমি তুমি আর আমরার বাইরে স্যার যেগুলা, সেগুলাই চাই থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন যখন অনেকজনকে বোঝাবে সেটাকে বলবে থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন হবে এবং অনেকজনকে বোঝাবে, একজন না কয়েকজনকে বোঝাবে, তখন সেক্ষেত্রে হবে থার্ড পার্সন প্লুরাল। যেমন অনেক একটা থার্ড পার্সন উদাহরণ বলি, বলো স্টুডেন্টস, এটা কোন পার্সন? এটা স্যার এই স্টুডেন্ট একজনকে তো স্যার বুঝায় নাই, স্টুডেন্টস অনেকজনকে বুঝাইছে। আগে বলো যে এটা কোন স্যার, পার্সন, বলো পার্সন কোনটা, সিঙ্গুলার প্লুরাল পরে যাচ্ছে, নাম্বারে পরে যাচ্ছে, সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার সেটা পরে যাচ্ছে। আগে বলো এটা এটা স্যার কোন পার্সন। এটা স্যার থার্ড পার্সনই। থার্ড পার্সন যেহেতু এটা অনেকজনকে বোঝাচ্ছে তাহলে এটা প্লুরাল নাম্বার। হ্যাঁ, প্লুরাল নাম্বার। তাহলে ওয়ার্কার্স কি হবে? ওয়ার্কার্স ওয়ার্কার্স তো স্যার প্লুরাল, থার্ড পার্সন। থার্ড পার্সন প্লুরাল। প্লেয়ার্স, প্লেয়ার্স তো স্যার একই, থার্ড পার্সন প্লুরাল। তাহলে এই সবগুলাই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল এবং এদের সাথে হ্যাভ বলবে। এবার আসি থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন যেমন আমার সিঙ্গুলার হইতে হবে, যেমন হি, শি, ইট, অথবা যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম, যে কোনো একজন ব্যক্তির নাম, তোমার নিজের নামটাই বললাম, সেটাও কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। আমি বললাম একজন রহিম, তাহলে সে প্রথমত থার্ড পার্সন, সে এবং একজনকে বোঝায় তাই সে সিঙ্গুলার। যদি সেটা মেয়ের নামও হয় তাও হবে। তখন একটা বস্তুর নাম বললাম, তো সেটাও সিঙ্গুলার। থার্ড পার্সন বলতে যারা আই, উই এবং ইউ এর মধ্যে পড়ে না তারাই থার্ড পার্সন, এবং এর মধ্যে একজন হলে সেটাকে আমরা বলি সিঙ্গুলার, অনেকজন হলে সেটাকে বলি প্লুরাল। এবং এই থার্ড পার্সন সিঙ্গুলার সাথে আমরা বসাবো হ্যাজ। এই তো আলোচনা হচ্ছিল আমাদের, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। তাহলে আমরা বাক্য তৈরি করতে গেলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, আর অন্যান্য ক্ষেত্রে এক কথায় বলতে পারি আমরা যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ। কথা বলা যাবে না? হ্যাঁ স্যার, বলা যাবে। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখলাম। আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেটা যদি জানা না থাকে তাহলে সেটা আমাদের জানতে হবে। ভার্বের বেশ কয়েকটা ফর্ম আছে, তার মধ্যে তিনটা ফর্ম খুব পরিচিত, আমাদের পড়তেই হয়। যেমন বেস ফর্ম, যেটা মূল ভার্ব সেটাকে বলে বেস ফর্ম। একটা হলো পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি যে রিসিভড লিখলাম, আই হ্যাভ রিসিভড এ লেটার জাস্ট নাও, এই রিসিভড শব্দটাই ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এছাড়া আমি যদি বলি যে আরো কয়েকটা পাস্ট পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের উদাহরণ বলো, যেমন তুমি এটা চিনো যে গো একটা ভার্ব, এই গো ভার্বটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হয়ে যায় ওয়েন্ট, আর এটার পাস্ট ওয়েন। পার্টিসিপল হচ্ছে গন। এই যে তিনটা ভার্ব লিখলাম, এই প্রথমটা বেস ফর্ম, তারপর এটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং দ্য লাস্ট ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের পারফেক্ট টেন্সে লাগবে 3 নম্বর ফর্মটা, ভার্বের 3 নম্বর যে ফর্মটা, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের এই ফর্মটাই লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এই যে রিসিভড লিখলাম, এটা তো পাস্ট ফর্মেও ছিল, এটা মনে রাখি এটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্বের দুইটা ফর্ম একই হয়, পাস্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপলও তাই। এই রিসিভড এর পাস্ট ফর্ম রিসিভড, পাস্ট পার্টিসিপলও রিসিভড। এটা মূল ভার্ব ছিল রিসিভ। তাহলে আমাদের পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাগবে 3 নম্বর ফর্মটা। 3 নম্বর ফর্ম রিসিভড, সেই জন্য আমরা রিসিভড ফর্মটাই ব্যবহার করব। যেমন তোমার বাবা এই মাত্র বাড়ি গিয়েছেন বা বাড়ি গিয়েছে, এই কারণে আমরা লিখছি ইয়োর ফাদার। ইয়োর ফাদার হ্যাজ গন হোম জাস্ট নাও। এখানে হ্যাজ বসছে কারণ ইয়োর ফাদার, তোমার বাবা কয়জন? স্যার দুইজন ব্যক্তি। কেমনে তোমার বাবা, কেমনে দুইজন ব্যক্তি হবে? স্যার তুমি ও না, তুমি আমার তো যাও নাই, সরি কিন্তু স্যার, তোমার বাবা।
আমি কি নাই, আমার বাবা গেছে স্যার, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার বলেই আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি। এই যে হ্যাজ, সিঙ্গুলার, তাই আমরা হ্যাজ ব্যবহার করলাম। আর এই যে বইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। আর যদি নেগেটিভ করতে হয় প্রথাগত নিয়ম অনুযায়ী আগের মতোই, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব আছেই, তাহলে আমাদের আর চিন্তা নেই, সাহায্যকারী আনার ঝামেলা হবে না। কারণ আমরা তো গতকাল বারবার বলেছি এই কথা, যে সেটা হচ্ছে নেগেটিভ করতে গেলেই আমাদের চিন্তা করতে হয় যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। কারণ নট বসাতে হয় সাহায্যকারী ভার্বের সাথে। তাহলে যেহেতু অলরেডি এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আমাদের আর সাহায্যকারী ভার্ব আনার চিন্তা করতে হবে না। ওই শুধু সাহায্যকারী পাশে নট বসে দিলে হয়ে যাবে। তাই এই কারণে আমরা নেগেটিভ করার সময় বাক্যটাকে জাস্ট বলবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ নট। বাকি সব আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। ইন্টারোগেটিভে গতকাল বলেছি ইন্টারোগেটিভ দুইভাবে শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। তো যেহেতু আমাদের ইন্টারোগেটিভ করতে গেলেও সাহায্যকারী ভার্ব লাগে, তো আমাদের এখানেও চিন্তা করতে হয় সাহায্যকারী আছে কিনা। যেহেতু পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আর আমাদের চিন্তার কোনো কারণ নাই। কারণ আমি শুধু সাহায্যকারী ভার্বটাকে ডাব্লিউএস কোশ্চেনের পরে বসাবো অথবা বাক্যের শুরুতে নিয়ে আসবো। আর বাকি তো কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই। যেমন আই হ্যাভ নট গন টু দ্য মার্কেট টুডে, হি হ্যাজ নট লার্নড। এই যে লার্ন এর পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্ন। এই বিষয়টা আমাদের জানতে হবে যে ভার্বের ফর্ম গুলো কোনটা কোনটা, কোনটা পাস্ট ফর্ম কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা একটা জ্ঞান অর্জনের ব্যাপার আছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। তো এরপর আমরা চলে যাব হচ্ছে পাস্ট পারফেক্ট। ইনশাআল্লাহ পাস্ট পারফেক্ট আলোচনা চলে যাচ্ছে। আর পাস্ট, সরি পাস্ট পারফেক্ট তো, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। এর আগে কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে হবে।